বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর কাছে এখন এক আতঙ্কের নাম পাকিস্তানি তালেবান নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি। টিটিপির আস্তানা চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি থেকে নিখোঁজ একজন ওয়ারেন্ট অফিসারের সন্ধান পাওয়ার পর থেকে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এমন তথ্যের পর বিমান বাহিনীর ভেতরে উগ্রবাদী সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে গিয়ে শুধু বিমানেই নয়, সেনা, নৌ এবং সবশেষ পুলিশ বাহিনীতেও টিটিপির সাথে জড়িত আছে এমন সন্দেহভাজন সদস্যের খোঁজ পেয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলোর গোয়েন্দারা। আর তাতে বাহিনীগুলোতে শুরু হয়েছে শুদ্ধি অভিযান। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বাহিনীগুলোতে টিটিপির সাথে সংশ্লিষ্ট আছেন এমন 40 থেকে 50 জন সন্দেহভাজনের বিরুদ্ধে প্রাথমিকভাবে তদন্ত চলছে। তবে বাহিনীগুলোতে অভিযান চালালেও তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির জন্য যেসব বেসামরিক নাগরিক বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহ করত তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, আর তাতে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা। সে কারণে দেশের 8টি বিমানবন্দর সহ প্রায় সবগুলো কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই স্থাপনার নিরাপত্তা জোরদারে উচ্চ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার একাধিক সূত্র নিশ্চিত করেছে 4 ক্যাটাগরির কেপিআই স্থাপনার মধ্যে প্রথম 2 ধরনের স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জারি করার নির্দেশ এসেছে। প্রশ্ন হলো, এমন সতর্কতা জারি আর জঙ্গি হামলা কিংবা জঙ্গিদের তৎপরতা হঠাৎ করে দেখা যাচ্ছে কেন? বিএনপি সরকার ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে কি এমন হলো যে জঙ্গিদের তৎপরতা বেড়েছে বলা হচ্ছে? পুলিশ ও একাধিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলছেন দেশের প্রায় সবগুলো বাহিনীতে জঙ্গিদের এমন তৎপরতা হঠাৎ করে বাড়েনি, বরং বিগত অন্তর্বর্তী সরকারকে গত বছরের জুলাই মাসে একটি বিদেশি দেশের রাষ্ট্রদূত বিশেষভাবে সতর্ক করার পরও ইউনূস সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এখন প্রশ্ন উঠেছে, ইউনূসের উপদেষ্টা পরিষদের যেসব প্রভাবশালী সদস্য এই জঙ্গিদের মদত দিত তাদেরকে কি আইনের আওতায় আনা হবে, নাকি তারা রাঘব বল বলে ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি হলো একটি দেওবন্দি জিহাদি জঙ্গি গোষ্ঠী। তারা পাকিস্তানি তালেবান নামেও পরিচিত। এটি মূলত আফগান পাকিস্তান সীমান্তের 2 পাশেই সক্রিয়। 2007 সালের ডিসেম্বরে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে পাকিস্তানের ফেডারেল শাসিত উপজাতি এলাকার বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে একত্র করে টিটিপি গঠিত হয়। আল কায়দা জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানি সামরিক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে এর জন্ম। মার্কিন ড্রোন হামলায় বেশ কয়েকজন বড় নেতার মৃত্যুর পর গোষ্ঠীটি একসময় দুর্বল হয়ে যায়। তবে বর্তমান নেতা নূর ওয়ালি মেহসুদের নেতৃত্বে 2020 সাল থেকে তারা আবার ঐক্যবদ্ধ হতে শুরু করে। এর ফলে জামাতুল আহরার মতো দলগুলো পুনরায় টিটিপিতে যোগ দেয়, যা তাদের শক্তি ও হামলার সক্ষমতা বাড়িয়ে তোলে। 2021 সালের আগস্টে আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় ফিরে আসার পর টিটিপি আরও শক্তিশালী হয়। পরে তালেবান সরকার পাকিস্তান ও টিটিপির মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করে। এর মাধ্যমে একটি স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি হয় এবং টিটিপির বন্দীরা পাকিস্তান থেকে মুক্তি পান। তবে 2021 সালের ডিসেম্বরে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর টিটিপি আফগানিস্তান থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপর হামলা বাড়িয়ে দেয়। টিটিপির হয়ে যুদ্ধ করতে বাংলাদেশিরা আফগানিস্তান ও পাকিস্তানে যায় এমন তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। 2025 সালের 27 এপ্রিল উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর বোমা হামলায় টিটিপির 54 জন সদস্যের সঙ্গে আহমেদ জুবাইর নামের এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত হয়। 2025 সালে অন্তত 4 জন বাংলাদেশি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। এসব ঘটনার পর পাকিস্তানের টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত বছর জুলাই মাসে বাংলাদেশে অন্তত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন ছিলেন শামীম মাহফুজ, যিনি জঙ্গি তৎপরতার অভিযোগে আওয়ামী লীগ আমলে 3 বার গ্রেপ্তার হয়েছিলেন। শামীম মাহফুজের নেতৃত্বে টিটিপির জন্য সংগ্রহ করা এসব সদস্য ইউনূস সরকারের আমলে বাংলাদেশের ঢাকার মার্কিন দূতাবাসে হামলার হুমকিও দিয়েছিল। তখন মার্কিন দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন ছিলেন ছুটিতে। সেখানে তখনকার ভারপ্রাপ্ত দূত মেগান বোল্টেন গত বছরের 10 জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বৈঠক করে এদের গ্রেপ্তার করতে বলেন। মজার ব্যাপার হলো, জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে মালয়েশিয়া থেকে 3 বাংলাদেশিকে ফেরত পাঠানোর পরও গত বছরের 6 জুলাই জাহাঙ্গীর আলম চৌধুরী বীর দর্পে বলেছিলেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই, কিন্তু ঠিক তার 4 দিনের মধ্যে
মেরিন বোল্ডিনের সাথে বৈঠকের পর সুর উল্টে গিয়েছিল ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার। ওই দিন জঙ্গি থাকার কথা স্বীকার করে নিয়ে ঢাকার বারিধারা ডিপ্লোম্যাটিক এরিয়ার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। নিয়মিত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেখানে কোস্টগার্ডও মোতায়েন করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার বিরোধিতা সত্ত্বেও 15 জুলাই শামীম মাহফুজকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরও বাংলাদেশে টিটিপির তৎপরতা থেমে থাকেনি, যে কারণে ছুটি থেকে ফিরে ট্রেসিয়ান জ্যাকবসন 28 জুলাই মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে বিষয়টি নিয়ে উদ্বেগ জানান। ওই বৈঠকে ট্রেসিয়ান জ্যাকবসন 2025 সালের 22 এপ্রিল আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে জঙ্গিবাদের সাথে জড়িত থাকার অভিযোগ আছে এমন কয়েকজনের বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন। পুলিশের বিশেষ শাখার সূত্রগুলো বলছে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জঙ্গি তৎপরতা বাড়ার ব্যাপারে ইউনূস সরকারের শীর্ষ মহলকে বারবার সতর্ক করলেও অন্তর্বর্তী সরকার তখন ছিল চুপ। উল্টো যেসব পুলিশ কর্মকর্তা তদন্ত করতে চাইতো তাদেরকে রিমোট এলাকায় ট্রান্সফার করা হতো। এরই ফাঁকে দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোতে ছড়িয়ে পড়ে টিটিপির সদস্য সংগ্রহ কার্যক্রম। এরই মধ্যে চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি থেকে নিখোঁজ একজন ওয়ারেন্ট অফিসারের সন্ধান পায় বাহিনীর গোয়েন্দারা। চট্টগ্রামের বিএফ জহুরুল হক ঘাঁটিতে কর্মরত ওই ওয়ারেন্ট অফিসার কর্মস্থলে অনুপস্থিত থাকার পর থেকে তদন্ত শুরু হয়। তিনি প্রায় 2 মাস ধরে বিনা ছুটিতে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে টিটিপির একটি আস্তানা থেকে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। এমন তথ্যের পর বিমান বাহিনীর ভেতরে উগ্রবাদী সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে শুরু করলে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এ ধরনের ঘটনায় গত 1 সপ্তাহে বিমান বাহিনীর 20 জনের বেশি সদস্যকে আটক করা হয়েছে। আটক হওয়াদের মধ্যে ওই ওয়ারেন্ট অফিসার ছাড়াও আছেন 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশনড অফিসার ও বিমান সেনা এবং 1 জন ইমাম। বিএএফ ঘাঁটির এই মসজিদের ইমামকে এই চক্রের মূল নিয়োগকারী হিসেবে সন্দেহে আটক করা হয়েছে। এই ঘটনার পর বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে সমন্বিত অভিযান চালানো হচ্ছে। বাহিনীর ভেতরে গত কয়েক মাস ধরে কোনো নিয়োগ নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন। এছাড়া কোনো স্পর্শকাতর তথ্য পাচার হয়েছে কিনা এবং বাংলাদেশ থেকে নিয়োগকৃত ব্যক্তিদের বিদেশে জঙ্গি কার্যকলাপে পাঠানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে সেনাবাহিনীর এক চাকরিচ্যুত সদস্যকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। নৌবাহিনীতেও কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধেও একই অভিযোগ পেয়েছে। ওই কনস্টেবলকে বাহিনীর পক্ষ থেকে আইসোলেটেড করে রাখা হয়েছে। অভিযুক্তের সেলফোন ফরেনসিক পরীক্ষার মাধ্যমে আরও কোনো পুলিশ সদস্য বা অন্য কেউ এই সশস্ত্র চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িয়েছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। জানা গেছে, বিশেষ করে দীর্ঘদিন যেসব কর্মকর্তার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। অভিযুক্ত কনস্টেবল সবশেষ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আহমেদ মহিদের দেহরক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন। অভিযুক্ত শাকিল সে সময় দায়িত্ব পালনের অংশ হিসেবে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন। এর মধ্যে বিমান বাহিনীর তদন্তে উঠে আসে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন এমন অন্তত 6 জন ওয়ারেন্ট অফিসার বর্তমানে দেশের বাইরে রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা তুরস্ক, পাকিস্তান, নিউজিল্যান্ড ও পর্তুগালে পালিয়ে গেছেন। এটি তদন্ত প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে এবং ঘটনার একটি আন্তর্জাতিক যোগসূত্র তৈরি করেছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, কক্সবাজার উখিয়া এলাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনার চেষ্টার ইঙ্গিত পাওয়ার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য ফাঁসের মতো ঝুঁকির বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। অবস্থা বেগতিক হয়ে যাওয়ায় বিষয়টি ভাবিয়ে তুলে সরকারকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখন নড়ে চড়ে বসেছে। পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গত 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামির কাছ থেকে পাওয়া তথ্যে হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে সম্ভাব্য হামলাকারী হিসেবে 2 সেনা সদস্যের কথা তুলে ধরা হয়। তবে দ্য ডিসেন্টার এক খবরে বলা হয়েছে, এদের মধ্যে রাহেদ হোসেন মাহেদ সেনা সদস্য হলো, রাকিব সেনা সদস্য নন। পুলিশের বিশেষ শাখার সূত্রগুলো বলছে, জঙ্গি হামলার আশঙ্কা প্রথম দিকে সিরিয়াসলি নেওয়া হয়নি, কিন্তু পরবর্তী তদন্তে প্রায় সবগুলো বাহিনীতে
জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্টদের তথ্য উঠে আসলে নড়েচড়ে বসে সরকার। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বিশেষ সতর্ক বার্তা পাঠাতে বাধ্য হয়। কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই স্থাপনাগুলো নিরাপত্তা বাড়ানোর বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, বাংলাদেশের নিরাপত্তার গুরুত্ব অনুযায়ী 1A, 1B, 2 এবং 3 এই 4টি ক্যাটাগরিতে কেপিআই স্থাপনাগুলোকে ভাগ করা হয়। এর মধ্যে ক্যাটাগরি 1A ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা প্রদান করা হয়। এগুলো হলো বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন, সচিবালয়, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় ক্যাটাগরির স্থাপনাগুলো হলো চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর, প্রধান বিমানবন্দর সমূহ, পেট্রোবাংলা ও বাখরাবাদ গ্যাস ফিল্ড, দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এবং বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো। 27 এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় বলেছেন, পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের 8টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সবসময় কঠোর নিরাপত্তা বলায় থাকে। এরপরও পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা বলেছেন, ক্যাটাগরি 1 ও 2 সবগুলো কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে, দেশে হঠাৎ করে যেহেতু জঙ্গি তৎপরতা বাড়েনি এবং এটি আগে থেকেই ছিল, সেখানে অন্তর্বর্তী সরকার আমলে যারা এর পৃষ্ঠপোষক ছিল তাদের কি আইনের আওতায় আনা হবে? এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।